গুড মর্নিং। এতক্ষণ থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন, হ্যাঁ আজকে আমরা লখনৌর তৃতীয় দিনে সাইট সিনে যাব ব্রিটিশ রেসিডেন্সি। সকালে ঘুম থেকে উঠে পিসির বাড়ির কাছেই একটা ভালো শিব মন্দির আছে, ওইটা ঘুরতে চলে এলাম। এই মন্দিরটার নাম ইন্দ্রেশ্বর মহাদেব টেম্পল। এটা পিসির বাড়ি কৃষ্ণনগরেই ইন্দ্রলোক কলোনিতে। এই মন্দিরটা একটা পার্কের ভেতর রয়েছে, বিশাল বড় পার্ক। পার্কে কেউ কেউ মর্নিং ওয়াক করছে, এছাড়া একটা বড় ব্যাডমিন্টন কোর্টও রয়েছে, অনেকেই খেলা করছে। সকালবেলায় ঠাকুরমশাই চলে এসেছেন পূজা করতে। চলুন মন্দিরটি আপনাদের ঘুরে দেখাই। মন্দিরটি খুবই সুন্দর আর অনেক দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে মন্দিরের ভেতর। এই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। মোটামুটি সব রকম দেবদেবীর পুজো এখানে করা হয়ে থাকে। মেনলি এটা একটা শিব মন্দির। মন্দিরটিতে প্রায় সব রকম দেবদেবীর মূর্তি রয়েছে। খুব সুন্দর দেখতে মূর্তিগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই সুন্দর মন্দিরটি। বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির না এলে নিশ্চয়ই মিস করতাম। পিসেমশাই বলল যে একবার অন্তত ঘুরে যাও মন্দিরটা, খুবই ভালো লাগবে। সত্যিই ভালো লাগলো সকালে এসে। এরপর আমরা আরেক পিসির বাড়ি যাব হুসেনগঞ্জ, সেখানেই আজকে লাঞ্চের নেমন্তন্ন। হুসেনগঞ্জ থেকে আমরা চলে যাব টোটো নিয়ে রেসিডেন্সি। আর এই হুসেনগঞ্জে যেতে আমরা কৃষ্ণনগর থেকে মেট্রোতে উঠব। এই মেট্রো কিন্তু খুব বেশি দিন হয়নি লখনৌতে। একটু মন খারাপ খারাপ লাগছে, কারণ খুব আদর যত্ন মজা খাওয়া দাওয়া করে এই দিনগুলো পিসিদের সাথে কেমন কেটে গেল। কালকেই আমাদের চলে যেতে হবে আগ্রায়। আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেলাম। আমরা মেট্রোতে উঠে পড়েছি। কৃষ্ণনগর থেকে হুসেনগঞ্জ 8টা স্টেশন পড়বে, আর আমাদের এক একজনের টিকিট লাগলো 20 রুপিস করে।
Stand away from the doors to allow passengers. মেট্রো থেকে চারবাগ স্টেশনটা খুব ভালোভাবেই দেখা যায়। এই হচ্ছে চারবাগ স্টেশন। আমরা হুসেনগঞ্জে নেমে পড়লাম। হুসেনগঞ্জে মেট্রো স্টেশনের কাছেই বড় পিসিদের ফ্ল্যাট। আমরা ওই হুসেনগঞ্জে নেমে বড় পিসিদের বাড়ি গিয়ে তারপর সেখান থেকে আমরা টোটো নিয়ে যাব রেসিডেন্সি। বড় পিসির বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া ও আড্ডা হলো। তারপর আমরা অটো করে পৌঁছে গেলাম রেসিডেন্সি। রেসিডেন্সির সামনে ফ্রুট জুস বিক্রি হচ্ছিল। আমরা খেতে ব্যস্ত। আর সুখেন্দা গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। এই সুখেন্দা কত করে টিকিট নিল? ওই তো তোমরা ফরেনার না ইন্ডিয়া? ইন্ডিয়ান। ফরেনার হলে 300, ইন্ডিয়ান হলে 25। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় যে কটি শহর স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল তার মধ্যে লখনৌ ছিল অন্যতম। রেসিডেন্সির ভেতর ঢুকলেই চোখে পড়বে বিশাল বড় একটা গেট। নবাব শাহাদাত আলী খান তৈরি করেছিলেন তখনকার দিনের লেফটেন্যান্ট কর্নেল জন বেলির সম্মানার্থে। 1857 সালের বিদ্রোহে এই বেলি গেট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, আবার এটাকে নতুনভাবে তৈরি করা হয়। সিপাহীরা যাতে রেসিডেন্সির ভেতর ঢুকতে না পারে তাই এটা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, কিন্তু গোলাগুলি বর্ষণে এই গেটের অনেকটাই ধ্বংস হয়ে যায়। এসে পড়লাম কর্নেল হোপ মেমোরিয়ালে। কর্নেল রবার্ট হোপ 1857 সালের আক্রমণের সময় ব্রিটিশ রেসিডেন্সির দায়িত্বে ছিলেন এবং তিনি বীরত্বের সাথে এই আক্রমণ প্রতিহত করেন। প্রায় 35 একর জায়গা জুড়ে এই রেসিডেন্সি অবস্থিত। এটা ঘুরে দেখতে মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগবে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, ওই জন্য পুরোটা না ঘুরলেও কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন এলাম আমরা নেটিভ হাউসের সামনে। যেসব ভারতীয় সেনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করত তাদের থাকার জন্য এই নেটিভ হাউস। এই রেসিডেন্সি তৈরি হয়েছিল অনেক আগে। এটা নবাব শাহাদাত আলী খাঁ তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন। তার পরবর্তীকালে নবাব আসাউফউদ্দৌলা তিনি এই ইংরেজদের বসবাসের জন্য লখনৌতে যে সকল ইংরেজ অফিসাররা আসতেন তাদের জন্য এই রেসিডেন্সি অঞ্চলটাকে তৈরি করেন। কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন 1856 সালে লখনৌয়ের আওদের শেষ নবাব ওয়াজিদ আলী শাহকে ইংরেজরা শাসনকার্য পরিচালনা করতে পারবে না এই অজুহাতে কলকাতায় নির্বাসিত করলো ও তার বিচার হলো এবং সেখানে 25 মাস তাকে কারারুদ্ধ করে রাখা হলো ফোর্ট উইলিয়াম দুর্গতে। পরবর্তীকালে এই ওয়াজিদ আলী শাহের বেগম হজরত মহল কিন্তু তার সন্তানকে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ব্রিটিশদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং পরবর্তীকালে তাকে নেপালে পালিয়ে যেতে হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার এই বীরত্ব ও সাহসিকতার কথা ইতিহাস আজও মনে রেখেছে। 1857 সালে এই বিদ্রোহে যে গোলাগুলি হয়েছিল তার চিহ্ন আজও এর দেয়ালে রয়েছে।
এখন এই রেসিডেন্সির পুরো ব্যাপারটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। এবার আমরা এলাম ট্রেজার বিল্ডিংয়ের সামনে। এটি হচ্ছে সবচেয়ে বড় বিল্ডিং। 1851 খ্রিস্টাব্দে এই ট্রেজার বিল্ডিং তৈরি করা হয়। সেই সময় এটা বানানোর জন্য 16,890 টাকা খরচ হয়েছিল। এটা সেই সময় ব্রিটিশদের খাজানা রাখতে ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীকালে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় এখানে বোম বানানো বা গোলাগুলি বানানোর জন্য ব্যবহার করা হতো। বলা হয় বিদ্রোহের সময় এই বিল্ডিংটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর সবথেকে গোলাগুলির দাগও এখানে পরিষ্কার দেখা যায় দেয়ালে। যুদ্ধ ও এছাড়া সময়ের চাপে পড়ে আজ এই বিল্ডিংটা অনেকটাই প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যায় যে কত সুন্দর বিল্ডিংটি ছিল। এই সেই গোলাগুলির দাগ একটু আগে যা বলছিলাম। ও আমাদেরকে উল্টো উল্টো হয়ে হয়ে দেখছে। এই দেয়ালের ক্ষতচিহ্ন একমাত্র সাক্ষী যে কী পরিমাণ গোলাগুলি বর্ষণ হয়েছিল এইখানে 1857 সালের সেই বিদ্রোহে। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ডক্টর ফেরার হাউসের সামনে। ইনি ছিলেন প্রেসিডেন্সির সার্জেন্ট। এই বাড়িটি অন্যান্য বাড়িগুলোর থেকে একটু উঁচুতে স্থাপিত। চলুন আপনাদের ঘুরে দেখাই ডক্টর ফেরারের হাউসের ভেতরটা। এই বিল্ডিংটার দুদিকে খুব সুন্দর বাগান করা আছে। এই আমরা ভেতরে প্রবেশ করলাম। এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে একটা স্যুট দেখা যায়, যার একটি দরজা গার্ডেনে, অপরটি সিটির দিকে। আর এই বিল্ডিংয়ে আরেকটি জিনিস আছে যেটা অন্য কোনো বিল্ডিংয়ে আমি দেখতে পাইনি, সেটা হচ্ছে বাথটাব। এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে একটা সিক্রেট রুম দেখতে পাওয়া যায়। আপৎকালীন সময় বাচ্চা ও মহিলাদের সংরক্ষণের জন্য এটি তৈরি করা হয়েছিল। 1857 বিদ্রোহের সময় হেনরি লরেন্সকে এখানে শিফট করে দেওয়া হয়, আর এইখানেই দুদিন বাদে তার মৃত্যু হয়। আর এই রেসিডেন্সির ভেতরেই ওনার সমাধি আছে। বিল্ডিংটি পুরোপুরি ধ্বংস হয়ে গেল। এর ড্রেনেজ সিস্টেম, বাড়ির বিভিন্ন জায়গায় দরজা, জানলা, তার আর্চ এবং সব কিছু দেখলে বোঝা যায় যে কি সুন্দর ছিল এই বিল্ডিংটা। লখনৌতে গরমে প্রচণ্ড গরম পড়ে, তাই জন্য এর ঘরগুলোও ছিল খুব খোলামেলা, যাতে ভালোভাবে এয়ার পাস হয়। এইসব ভাবলে অবাক লাগে কি সুন্দরই না ছিল। এইবার আমরা এলাম রেসিডেন্সির সবচেয়ে সুন্দর যে বিল্ডিং, ব্যাঙ্কোয়েট হলের কাছে। নবাব শাহাদাত আলী খান এই বিল্ডিংটি বানান। এইখানে ফাংশন অর্গানাইজ করা হতো, নানা রকম দাওয়াত বসতো। এখানকার
বড় বড় অ্যাপার্টমেন্টস, বিউটিফুল হ্যান্ডিক্রাফট, বিশাল ঝাড়বাতি, সিল্কের পর্দা, গ্লাস ওয়ার্ক নাকি দেখার মতো ছিল, যেটা আপনাকে শুধু কল্পনা করতে পারবেন। এখন তার কিছুই অবশিষ্ট নেই। বলা হয় এইখানেই লখনৌ শহরের সুন্দর ও দামি ফার্নিচার রাখা থাকতো। আজকের দিনে যার আর কিছুই নেই, শুধু আছে চারিদিকে বিদ্রোহের চিহ্ন হিসাবে গোলাগুলির ক্ষতস্থান আর কিছু ইটের কাঠামো। যদি কল্পনার চোখ দিয়ে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে সেই সময় এই বিল্ডিংগুলো কি সুন্দর ছিল, কত সুন্দর সাজানো ছিল। আর বুঝতে পারবেন যে এই বিল্ডিংগুলো কি সুবিশাল। এইখানে এসে একটা মার্বেলের ফোয়ারা আমরা দেখতে পেলাম, খুবই সুন্দর। দেখুন সেই সময় অনুযায়ী খুবই সুন্দরের কাজ। এখানে একটা ইমামবাড়া ও মসজিদও রয়েছে, যেটা এখন রিনোভেশনের কাজ চলছে বলে আমরা ওই দিকটা আর গেলাম না। আপনারা আসলে অবশ্যই ঘুরবেন। আমি প্রথমেই বলেছিলাম যে এই রেসিডেন্সির জায়গাটা প্রচণ্ড বড় জায়গা, বলেইছি 35 একরের কাছাকাছি। সুতরাং এটা ঘুরতে অন্তত আপনাকে 2 দিন সময় তো হাতে রাখতেই হবে, যা আমাদের নেই, কারণ কালকেই আমাদের বেরিয়ে যেতে হবে আগ্রাতে। আর এই প্রত্যেকটি বিল্ডিংয়ের সাথে জড়িয়ে আছে ইতিহাস, যেটা ভালো করে জানতে হলে সময় তো একটু লাগবেই হাতে। আর যদি আপনার ইতিহাস ভালো লাগে তবেই আপনার এখানে আসা সার্থক, নাহলে পুরোটাই মনে হবে যে কি দেখছি, চারিদিকে তো ভাঙাচোরা। এটাও একটা ব্যাপার। এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের কাছে। এখানে যেতে গেলে আপনাকে আলাদা টিকিট করাতে হবে, আর হাতের ব্যাগ এখানেই রেখে জমা দিয়ে যেতে হবে। 1857 সালের ঘেরাবন্দির সময় ইউরোপীয় মহিলা ও শিশুরা এই ভবনে আশ্রয় নিয়েছিল। কর্নেল বামারের মেয়ে সুজান বামার এখানেই ঘায়াল হন, দেখা যাবে তার একটা প্রতিকৃতি। এছাড়া রয়েছে ফটোগ্রাফ, সেই সময় বিদ্রোহের নানা গোলাগুলি, অস্ত্রশস্ত্র, এছাড়া সেই সময় সিপাহীদের জামা কাপড় সব কিছুই এখানে আছে। আর সবচেয়ে বেশি যেটা চোখে পড়বে সেটা হচ্ছে থমাস মুর দ্বারা কর্তৃক 1873 সালে বানানো একটি মডেল রাখা আছে, যা পুরনো রেসিডেন্সি কেমন ছিল তা জানা যায়। মিউজিয়ামের ঠিক পেছনেই রয়েছে মেন রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটা সেই সময় করতে 3 কোটি টাকা খরচ হয়েছিল। 1857 সালের বিদ্রোহে এটি সবচেয়ে বেশি ডিস্ট্রয় হয়ে যায়। এটা সাদাত আলী খান বানিয়েছিলেন সেই সময় চিফ কমিশনার থাকার জন্য। ঘর বাগান এসব তো ছিল, যেটা ছিল এখানে বারান্দা ছিল, আর এর ওপরে ছিল বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, আর নিচের তলায় 3টি রেসিডেন্সিয়াল রুম, আর মিডিলে ছিল একটা হল ঘর। এই মূল রেসিডেন্সি বিল্ডিংয়ের কিছু অংশ নিয়েই মিউজিয়ামটা তৈরি করা হয়। এরপর আমরা গেলাম সেন্ট মেরি চার্চ ও সিমেন্ট্রি। এই চার্চের নির্মাণ হয় 1810-এ গথিক শৈলীর অনুকরণে। আজ তার 2-3 ফুটই বেঁচে আছে। এই চার্চের ভিতরে একাধিক কবর আছে, যা 1857 সালের যুদ্ধের পর 2000 ইংরেজ সৈন্য ও মহিলা সহ বাচ্চা এখানে কবর দেওয়া হয়েছিল। ওদের জায়গায় ওই জন্য বিদেশিগুলো ঘোরাফেরা করতে দিচ্ছে, গাছের তলায় বসে পড়েছে না, তাই জন্য ওরা দুঃখী। আমি ভাবছিলাম আমাদের কিছু মঙ্গল পান্ডে করবো।
আমাদের কোনো বাড়ি আছে এরকম মনে হচ্ছে যে খবর আছে, খবর তুলে নিয়ে চলে এছাড়াও এখানে এগুলো রয়েছে নেয়নি, এগুলোর মধ্যে তো সোগো কোনো হাউস, নেই। মানে উনি স্কুল টিচার ছিলেন, অ্যান্ডারসন পোস্ট, ওমনি হাউস, এখানে জুডিশিয়াল কমিশনার থাকতেন, পোস্ট অফিস আর অনেক কিছু। আর ইমামবাড়ার দিকটা তো আমরা যেতেই পারিনি, তাই আপনারা আসলে হাতে সময় নিয়ে আসবেন, কারণ অনেক ঘুরে ঘুরে দেখতে হবে, অনেক কিছু জানতে হবে। নিজে হয় নিজের থেকে বাচ্চাদের যে বড় এখানে জায়গা রেখে লাভ নেই। এছাড়াও রয়েছে বেগম কোঠি, 1857 যেটা আমরা দেখে উঠতে পারলাম না, আসলে এত অল্প সময়। 100 তো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব রেসিডেন্সি থেকে। এই রেসিডেন্সি মহাত্মা গান্ধী মার্গ, পুরনো লখনৌয়ের কুরেশিবাগে অবস্থিত। এখানে আসতে গেলে লখনৌর যেখান থেকেই আসুন না কেন আপনি খুব সহজেই আসতে পারবেন। আর টোটো, অটো, শেয়ার ট্যাক্সি আর মেট্রোতে আপনি চলে আসতে পারবেন। রেসিডেন্সি সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা রয়েছে, সেটা দেখতে গেলে সন্ধ্যে 6:30 থেকে 7:30, আর এর জন্য এক একজনের টিকিট 100 টাকা করে, কিন্তু আমরা এটা দেখিনি। রেসিডেন্সি দেখে যাওয়ার রাস্তাতে কেশরবাগেই পড়ল সাদাত আলী খানের সমাধি ও তার স্ত্রীর সমাধি। এটাও একটা কিছু দারুণ দেখতে। সাজ্জাদ আলী কা মকবরা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা সাদাত আলীর বেগম, খুরশিদ বেগম, সাদাত আলীর ফেভারিট বেগম ছিল, আর তার 2 মেয়ের সমাধি ওখানে রয়েছে। এই সাদাত আলীর এই মাকবারা বানিয়েছিলেন ওনার ছেলে 1814 খ্রিস্টাব্দে গাজীউদ্দিন হায়দার। এই মেয়ে দুটো গাইছিল, আমাদের দেখে হাসছে না। মাকবারার ভেতরে প্রথমেই চোখে পড়ল খুব সুন্দর কারুকার্য করা মাকবারাটা, আর ওপরেই ঝাড়ু কাজে করা আছে। এখান থেকে ডাইরেক্ট এই সমাধিতে এসে আলো পড়ে। এখানে একটা রিপ্লিকা বানানো আছে, এর তলায় সমাধি দেওয়া। দেখুন কি সুন্দর কাজ। আর এইটা ওই ভুলভুলাইয়ার মতোই লাখড়ি ইট দিয়ে তৈরি, যা আমরা জানি যে ডাল, মশলা ও চুন দিয়ে তৈরি এই লাখড়ি ইট। এখনও খুব সুন্দর আছে এর কারুকাজ। এইটা দেখে আমরা এগোলাম খুরশিদ বেগমের সমাধির দিকে। আমাদেরটা নয়, এই এই আর্কিটেকচারটা কিছুটা যাওয়ার পর দেখা গেল যে সব বন্ধ আছে এই আর্কিটেকচারটা এখন, ওই জন্য আমরা দূর থেকেই দেখে এই জিনিসটাই পারস্য থেকে এসেছিল। এবার আমরা যাব আর্কিটেকচারাল যারা যেখানে লখনৌ চিকনের কাজ করা চুড়িদার পাওয়া যায় সেই মার্কেটে। এই জিনিসটা অটোওয়ালাকে বললাম যে একটা ভালো মার্কেট প্লেসে নিয়ে যেতে। এখানে আমিনাবাগ, হজরতগঞ্জেও মার্কেট আছে, তবে আমাদের কাছাকাছি আমিনাবাগের কাছে চকে আমরা গেলাম চুড়িদার দেখতে। এখানে এসে আমি বুঝতে পারলাম যে লখনৌর চারপাশে যে চারিদিকে বোর্ডে লেখা আছে মুস্কুরাইয়ে আব লখনৌ মে হ্যায়, এর প্রকৃত অর্থ এখানে আসলে বোঝা যাবে। একে তো এত ভালো ভালো সুন্দর সাইট সিন করলাম, তারপর নওয়াবি খানা পিনা, দারুণ দারুণ সব ডিশ, আর সাথে রয়েছে আবার সুন্দর লখনৌ চিকনের কাজ করা সুন্দর সুন্দর চুড়িদারের দোকান। তাহলে তো মুখে হাসি আসবেই, তাই না? সামনেই সবচেয়ে বড় যে দোকানটা পেলাম সেখানেই আমরা গেলাম চুড়িদার দেখতে। চলুন আপনাদেরও দেখাই।
এই যে দেখছেন একে চিকেন ফ্যাক্টরি, আমরা এর ভেতরেই ঢুকলাম। চলুন আপনাদের দেখাই। এখানে এদের দেখতেই পাচ্ছেন ভীষণই ভালো স্টক আর রিজনেবল প্রাইস, তাই জন্য দরদাম করা যাবে না বিশেষ, কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এরা বিক্রি করে। সব রকমেরই চিকেন কারির চুড়িদার রয়েছে। অনেক কেনাকাটি করলাম, কারণ লখনৌ এসছি, চিকেন কারি কিনবো না তা তো হয় না, আর সবাই আশা করে গিফটের জন্য, তাই এখানে এলাম। তা বেশ ভালোই সস্তাই এখানে দাম, একটু দেখে নিতে হচ্ছে। অনেক ডিজাইন, অনেক কালার, ভ্যারাইটিস রয়েছে, ভালোই সস্তা। ওদের কাছে নেই। চারিদিকে শুধু চিকেন কারির দোকান, বড় ছোট নানা রকমের দোকান রয়েছে এখানে, যেমনটা আমরা কলকাতায় বড় বাজারে দেখে থাকি ওই রকমই। এখানে দেখি ঘোরা কেনাকাটা সব শেষ, এবার বাড়ি ফেরার পালা। ওই জন্য আমরা টোটোর জন্য ওয়েট করছি। এবার আমরা ফিরে যাব। কালকে আবার সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে আগ্রার দিকে। তাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তাহলে এখানেই রাখছি। আস্তে আস্তে সূর্যটা ডুবছে।